হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা করছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথ ক্লাস, সহজে অঙ্কের ক্লাস। এর আগে আমরা 9টা সেট করেছি, 9টা সেট ইজি থেকে মডারেট লেভেল ছিল। আজ থেকে আমরা একটু হায়ার লেভেলের সেট করব, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, কিন্তু এমন নয় যে খুব কঠিন আসবে। একটা মডারেট লেভেলের কোশ্চেন কিন্তু আসতে চলেছে, আর কোশ্চেনগুলোর পিডিএফ কিন্তু তোমরা পাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। তো সেখানে গিয়ে কিন্তু পেয়ে যেতে পারো। এনিওয়ে, চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি ক্লাসে। দেখো, আমাদের প্রথম প্রশ্নে কি দেয়া আছে। দেখো, আজকের সেটের প্রথম প্রশ্নটাই কি দেয়া আছে, বলছে এ 3 দিনে যে কাজ করে বি 4 দিনে তা করে। ওকে। আবার বি 5 দিনে যে কাজ করে সেই কাজ সি করে 6 দিনে। তাহলে হুম সি যে কাজটা 6 দিনে করে সেই কাজটা এ কদিনে করবে। বিভিন্নভাবে কম্পেয়ার করতে পারি, আমরা কম্পেয়ার করে যেতে পারি, বা নর্মালিতে অনেক রকম পদ্ধতি আছে করার জন্য। তাহলে একটা সিম্পল জিনিস বোঝো, বলছে সি যেই কাজটা 6 দিনে করছে সেই কাজটা বি করবে কদিনে? কদিনে? 5 দিনে। হ্যাঁ কি না? তাহলে সি এর একদিনের কাজটা বি করবে কতদিনে? 5-এর 6 দিনে। তাহলে সি এর 16 দিনের কাজটা করবে কত দিনে? 16 × 5/6। হ্যাঁ কি না? অর্থাৎ 80/6 দিনে করবে হচ্ছে বি। আবার বি এর 4 দিনের কাজটা এ করে 3 দিনে। আমি কম্পেয়ার করব, তাহলে বি এর একদিনের কাজটা এ করবে 3-এর 4 দিনে। ঠিক আছে? তাহলে বি এর 80/6 এর কাজটা করবে কদিনে? 3-এর 4 × 80/6 দিনে। হ্যাঁ কি না? তাহলে এখানে কত দিনে হয়ে যাবে? 3 × 2 = 6, 4 × 80, অ্যান্সার হয়ে যাবে 10 দিনে। ডাইরেক্ট আমরা কম্পেয়ার করে দিলাম। কিভাবে করলাম? আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের গল্পতে গেলাম না। সি এর 6 জনের কাজটা বি করছে 5 দিনে, তাহলে 16 দিনের কাজটা করছে 80/6 দিনে। ওকে। তাহলে সি এর 16 দিনের কাজটা কমপ্লিট হলো 80/6 দিনে। তাহলে সেই 80/6টাই তো সি এর কাজ। তাহলে সি এর 16 দিনের কাজটা বি করছে এতদিনে, আবার বি এর কাজটা কতদিনে কমপ্লিট হচ্ছে? এ করছে 10 দিনে। তাহলে আলটিমেটলি এই 16 দিনের কাজটা কমপ্লিট হচ্ছে 10 দিনে। জাস্ট কম্পেয়ার করবো সি এর সাথে বি এর, আবার বি এর সাথে এ এর। ওকে। নেক্সট, 35 মিটার দীর্ঘ 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সেকেন্ড সময় লাগবে, যার গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার? দেখো, চারদিক ঘুরলে, একটা বর্গক্ষেত্রের চারদিক ঘুরলে সে তার পরিসীমাকে অতিক্রম করে। এবারে 35 মিটার বর্গক্ষেত্রের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? 35 × 4, অর্থাৎ 140 মিটার। এটা তার পরিসীমা। অর্থাৎ তাকে 140 মিটার যেতে কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে কত সেকেন্ড। তার গতিবেগ ঘন্টায় কত দেওয়া আছে? গতিবেগ দেওয়া আছে কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো, 8 কিলোমিটার প্রতি ঘন্টাকে মনে রাখবে, কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5-এর 18 দিয়ে গুণ করা হয়। তাহলে গতিটাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করলাম, তাহলে হয়ে যাচ্ছে কত? কাটাকাটি করো, এখানে হবে 4, এখানে হবে 9। তাহলে হবে 20/9। এত কি? এত হুম এত মিটার/সেকেন্ড। ওকে। তাহলে এরপর, তাহলে আমাদের কি বলেছে, যে একটি বালকের কত সময় লাগবে। তাহলে সময় যদি বার করতে হয়, সময় কেমন করে বার করে? সময় মনে হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স বাই গতি বা স্পিড। তাহলে আমাকে কতটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে? 140। কত স্পিডে? 20/9 স্পিডে। ঠিক আছে? শূন্য শূন্য কেটে গেল, এখানে 7। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 7 × 9, অ্যান্সার হয়ে যাবে 63। কিন্তু 63 তো উত্তর নেই। 63 তো অপশন নেই। আচ্ছা, একবার দেখি তবু আমরা। 35 মিটার দীর্ঘ বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিক ঘুরে আসতে কত সেকেন্ড সময় লাগবে, যার গতিবেগ ঘন্টায় 8 কিলোমিটার? 1 ঘন্টায় যাচ্ছে 8 কিলোমিটার। আচ্ছা, তাহলে আমাদের 35 মিটার দীর্ঘ বর্গক্ষেত্র হলে তার যে পরিসীমা হবে 35 × 4, 140। গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা, 8 × 5-এর 18 করে মিটার/সেকেন্ড, তাই না? 5-8 = 40/18, মানে 20/9। ঠিকই আছে। তাহলে ডিস্টেন্স হচ্ছে, হ্যাঁ, আমাদের এখানে প্রশ্ন মনে হচ্ছে ভুল আছে। ঠিক আছে? আমাদের এখানে মনে হচ্ছে যেটা, যেখানে উত্তর অপশন ভুল আছে। 63 তো হচ্ছে, তাছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না আর কি।
ওকে, দেখো পরের কোশ্চেনটা কি আছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 23 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রটির পরিসীমা যদি 206 হয় তাহলে ক্ষেত্রফল কত? ঠিক আছে, চলো তাহলে আমরা কিভাবে করব। আমরা জানি একটি আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি, সরি, পরিসীমা মানে হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য মানে লেন্থ প্লাস ব্রেথ, সেটা দেয়া আছে 206। তাহলে সেখান থেকে আমরা লেন্থ প্লাস ব্রেথ বলতে পারবো কত, 103, হ্যাঁ কি না? আবার লেন্থ মাইনাস ব্রেথ দেয়া আছে কত, 23। তাহলে এই দুটোকে যোগ করলেই আমরা বিবি কেটে যাবে, লেন্থের ভ্যালু পাবো কত, 126। তাহলে লেন্থ যদি 126 হয়, 12 যদি 126 হয়, লেন্থ কত হবে, 63। তাহলে লেন্থ পেয়ে যাচ্ছি 63। তাহলে বি কত হবে, 63 মাইনাস 23, তাই না? তাহলে কত হচ্ছে, 40। তাহলে আমাদের কি বলেছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল মানে কি আমরা জানি, এরিয়া। এরিয়া মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ এল গুণিত বি, অর্থাৎ 63 গুণিত 40। তাহলে 0 3 4 12 দিয়ে হাত 1 424 একে 25, তাই না? তাহলে 2520 হচ্ছে অ্যান্সার, অপশন ডি। পরবর্তী কোশ্চেন বলছে সরল সুদের হার কত হলে কোনো টাকা 20 বছরে দ্বিগুণ হবে? সুদের হার কত হলে 20 বছরে দ্বিগুণ হবে, কিভাবে করব, খুব সহজে, কোনো রকম ভাবে সূত্র আমরা ইউজ করবো না। দেখো, আমি যদি আসল ধরি 100 টাকা, এটা ধরলাম আসল, 20 বছরে কত হবে, দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হওয়ার জন্য আসল থেকে সবৃদ্ধিমূল কত হতে হবে, দ্বিগুণ হওয়ার জন্য 100 থেকে সবৃদ্ধিমূল হতে হবে 200 টাকা, হ্যাঁ কি না? তাহলে সুদ বাবদ আমি কত টাকা পাচ্ছি, তাহলে সুদ বাবদ আমাকে 100 টাকা বেড়ে যদি 200 টাকা হতে হয়, তাহলে আমাকে 100 টাকা সুদ পেতে হয়। এবারে 100 টাকা সুদটা অর্থাৎ দ্বিগুণ হয়েছে, এখান থেকে এটা দ্বিগুণ হয়েছে, ওকে। তাহলে সুদ পেয়েছি 100 টাকা, সেটা কত বছরে পেয়েছি, 20 বছরে। তাহলে 20 বছরে আমি যদি 100 টাকা সুদ পাই, তাহলে 1 বছরে কত টাকা সুদ পাবো? কেন 1 বছরে বার করব, সুদের হার কথাটার অর্থ কি, যে 100 টাকার 1 বছরে সুদ কত। তাহলে আসল আমাদের 100 টাকায় নেওয়া আছে, 100 টাকার 20 বছরে সুদ 1 টাকা, এই 100 টাকা। তাহলে 1 বছরে সুদ কত হবে, 100/20, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5 টাকা, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5%। তাছাড়াও যখনই বলবে কোনো একটা জিনিস ডাবল হচ্ছে, ঠিক আছে, দ্বিগুণ যদি হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট, যত বছর থাকবে 1/20। 1/20 মানেই কত, 5%। এটা পার্সেন্টেজে করে দেবে, ঠিক আছে। কি বললাম, যদি বলে 10 বছরে দ্বিগুণ, যদি বলে কত হারে, কোশ্চেনটা দিয়েছে এরকম, কত হারে 10 বছরে দ্বিগুণ, দ্বিগুণ বললেই তুমি কি করে দেবে, এখানে লিখে দেবে 1/10, কত হারে, তাহলে 1/10 ইন্টু 100%, তাহলে অ্যান্সার হয়ে যাবে 10%, ঠিক আছে। যা বলবে 1/, করে দেবে। যদি বলতো 3 বছরের দ্বিগুণ, তাহলে 1/3, মানে 33.13%। যদি বলতো 4 বছরের দ্বিগুণ, তাহলে 1/4, অর্থাৎ 25%। এইভাবে আমরা করে দিতে পারতাম, ঠিক আছে। নেক্সট, কোনো ব্যক্তি 5% ছাড়ের পর একটি আলমারির বিক্রয় মূল্য 1773 টাকা 70 পয়সা হলে আলমারির প্রকৃত মূল্য কত? দেখো, যখন আমি 5% ছাড় দিচ্ছি, যখন কোনো জিনিসে আমি 5% ছাড় দিচ্ছি, তার মানে আমার জিনিসটাকে বিক্রি করছি 95%, কিন্তু অ্যাকচুয়াল দাম কত, 100%, তাই না? তাহলে এখানে যে দামটা দেয়া আছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য এখানে কত, এসপি, এসপি যে এখানে দেয়া আছে কত টাকা, 1373 টাকা 70 পয়সা, মানে 1373.70 রুপিস। এটা হচ্ছে এসপি, এটা কত পার্সেন্টের ভ্যালু বলো তো, 5% ডিসকাউন্ট দিয়েছে, মানে 95%-এর ভ্যালু। তবে 95%-এর ভ্যালু হচ্ছে কত, 137370/100 করে দিলাম, কারণ যেহেতু এখানে রয়েছে এটা, দশমিকের সঙ্গে এটা কেটে দিলাম। তাহলে 1%-এর ভ্যালু কত, 1373/7, নিচে হচ্ছে 95। এই 95-কে শুধু 19 দিয়ে কাটবো, এখানে 5 হবে, 19 দিয়ে কাটলে, হ্যাঁ, 19 দিয়ে কাটলে কত হবে, 19, 8 19 সঙ্গে 152, 7 19 সঙ্গে কত হবে, 133,
7 19 সঙ্গে 133, 4 43, 19 দুগুণে 38, 5 3 সঙ্গে 57, ব্যাস এইটা। তাহলে 100% ইকুয়াল টু কত হয়ে যাবে? তাহলে 723 গুণিত 100 বাই 10 গুণিত 5, 0 0 কেটে গেল, এখানে 2, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 4614, 1446 টাকা। খুব ইজিলি আমরা করে ফেলতে পারলাম। যেহেতু 5% ছাড় ছিল সেই জন্য আমাদের এখানে ছিল 95%। ওকে, চলো নেক্সট পরেরটা। দুটি সংখ্যার যোগফল 20 বিয়োগফল 14 হলে সংখ্যা দুটির গুণফল কত? মনে রাখবে, যদি কখনো দুটো সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যার বিয়োগফল দেয়া থাকে, সংখ্যা দুটি কি হয়ে যাবে? বড় সংখ্যাটি হয়ে যাবে, সব সময় বড় সংখ্যাটি হয়ে যাবে এই যোগফল প্লাস বিয়োগফল বাই 2, ঠিক আছে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ছোট সংখ্যাটি ইকুয়াল টু কি হবে? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, ঠিক আছে? বিয়োগফল বাই 2, ব্যাস। তাহলে দুটোই যোগ করলে কত হয়? 34 বাই 2, মানে বড় সংখ্যাটি হচ্ছে 17, আর বিয়োগ করলে কত হবে? 6 বাই 2, তাহলে কত হচ্ছে 3। তাহলে আমাদের চেয়েছে এই দুটোর গুণফল, তাহলে এই দুটোর গুণফল কত? 3 17 51। এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হয়, পরীক্ষাতে অনেক সময় বাঁচাবে। ওকে, চলো সাতেরটা। এক বিক্রেতা ক্রয় মূল্যের ওপর 20% বেশি দাম চাপিয়ে বিক্রয় করার সময় 15% ছাড় দেয়, তাহলে তার লাভ কত হবে? তাহলে প্রথমে বাড়িয়েছে, তারপর আবার ছাড় দিয়েছে। অনেক রকম করা যায়। খুব যদি বেসিক ওয়েতে করি, আমরা মনে করব যে আমাদের দাম ছিল কত, ক্রয় মূল্য ছিল কত, কত টাকা? 100 টাকা, ঠিক আছে? তার উপর দাম চড়িয়েছে, দাম চড়িয়ে আমি এমপি করেছি। এমপি কত, কত টাকা দাম চড়িয়েছি? 20%, মানে 100 টাকায় 20 টাকা দাম চড়িয়েছে, মানে এমপি হয়ে গেছে 120 টাকা। এখন এর ওপরে ছাড় দিচ্ছে কত টাকা? 15%। তাহলে আমি যদি 15% ছাড় দিই, তাহলে 120-র 15% কত? এটা বার করতে হবে, হ্যাঁ কি না? 2 দিয়ে করলে এখানে 5, 2 দিয়ে করলে 6, এখানে হচ্ছে 3। তাহলে আমি দেখতে পাচ্ছি ক টাকা ছাড় দিয়েছে? 18 টাকা। তাহলে আমি যদি 18 টাকা ছাড় দিই, 120 এবারে 15% ছাড় কার ওপর দেয়? এমপির ওপর। তাহলে 120-র 15% মানে কত টাকা ছাড়? 18 টাকা ছাড়। 120 থেকে 18 টাকা যদি ছাড় দিই, আমি কত টাকায় বিক্রি করবো? 102 টাকায় বিক্রি করবো। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর বিক্রয় মূল্য হলো 102 টাকা। তাহলে আলটিমেটলি 100 টাকায় ক টাকা লাভ হলো? 2%, হ্যাঁ কি না? 2%, ঠিক আছে? এটাকে আরো সহজে কিভাবে করা যায়? যখনই কোনো জিনিসের ওপর দাম বাড়াবো, প্রথমে বাড়াবো, তারপরে যদি ছাড় দেয়, তাহলে ডাইরেক্ট আমরা এটাকে সাকসেসিভ করতে পারি। ঠিক আছে? সাকসেসিভ কি? প্রথমে এক্স বাড়িয়েছি, তারপরে ওয়াই কমিয়েছি। তাহলে প্রথমে এক্স প্লাস, তারপরে ওয়াই মাইনাস, তারপরে এক্স ওয়াই বাই 100%। এটা হচ্ছে ডাইরেক্ট উত্তর, এটা যদি সূত্র ধরে করি আমরা। তাহলে ডাইরেক্ট করলে কি হবে? +20 -15 মাইনাস 20 গুণিত 15/100, ব্যাস। তাহলে এখানে হয়ে যাচ্ছে 5, আর এটা ক্যালকুলেশন করলে 300/100 মানে 3। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2%। ওকে, যেটা পছন্দ তুমি সেটা করবে। আরো অনেক নিয়ম আছে, রেশিও পদ্ধতি, সবগুলোতে গেলাম না, গুলিয়ে যেতে পারে। চলো নেক্সট। কি বলেছে? 427 টাকায় এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করে দিতে হবে যাতে এ এর 3 গুণ, বি এর 4 গুণ, সি এর 7 গুণের সমান হয়, তাহলে সি কত টাকা পাবে? অর্থাৎ এ এর 3 গুণ 3a ইকুয়াল টু বি এর 4 গুণ মানে 4b ইকুয়াল টু হচ্ছে সি এর 7 গুণ, সি গুণিত 7, এগুলো সমান। তাহলে আমি এ, বি আর সি এর মধ্যে রেশিও বার করলেই তো হয়ে যাবে। তাহলে কত হবে রেশিও? কিভাবে করব? তাহলে এ এর জায়গায় আমি কত বসাবো? এই দুটোর গুণফল, অর্থাৎ 4 7 28। বি এর জায়গায় কত বসাবো? বি এর জায়গায় বসাবো এ আর সি এর সাথে যারা আছে তাদের গুণফল, অর্থাৎ 3 7 21, আর সি এর জায়গায় এ আর বি এর গুণফল, অর্থাৎ 12। তাহলে এই রেশিও। তাহলে সি কত টাকা পাবে? সি যে টাকাটাই পাক না কেন সেটা 12-র মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? 12-র মাল্টিপ্লাই হবে। তাহলে কত হবে অ্যান্সার? তাহলে 12 দিয়ে কোনটা ভাগ যায়? এটা যায় না, এটা যায় না, এটা যায় না, তাহলে অ্যান্সার হবে 84। 12 দিয়ে কোনটা ভাগ যায়? কেবলমাত্র একটা, তাহলে সেটা হবে উত্তর। যদি ওইভাবে নাও করতে চাই, তাহলে আমি এইভাবে ভাবতে পারি যে টোটাল কত টাকা? তাহলে 2 একে 3, 8 3 11-র 1, 2 একে 3, 8 3 11-র 1, হাতে রইল 1, একই না? 2 দিয়ে 4 একে 5 একে 6, তাই না? 61। তাহলে 61 ইউনিট টোটাল টাকা,
থাকলে এরা পাবে এরকম, কিন্তু টোটাল টাকা কত আছে 427, তাহলে কত গুণ 61, 7 গুণ, তাহলে সিও পাবে 7 গুণ, অর্থাৎ 7 × 82 টাকা। কিন্তু এতটা করার দরকার ছিল না, যে এই টাইমটা তো বাঁচতো তোমার, তাই না? 12 মাল্টিপ্লিকেশন দেখলেই হয়ে যায়, কোনটা 12 দিয়ে ভাগ যায়, 7 × 82, ওটাই হবে। যাই হোক, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। একজন ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগের 3/5 অংশ গতিবেগে গেলে গন্তব্যস্থলে 2 ঘন্টা 30 মিনিট দেরিতে পৌঁছান। স্বাভাবিক বেগে গতিবেগে গেলে তার কত সময় লাগে? তাহলে ভালো করে বুঝবো। মনে রাখবে, গতিবেগ কোনো একটা জায়গা যদি গন্তব্যস্থল আমার ফিক্স থাকে, অর্থাৎ যখন কোনোদিন আমাদের দেখব দূরত্ব আমাদের একটা ফিক্সড আছে, দূরত্ব আমাদের ফিক্সড, যে আমি এই দূরত্ব আগে যাচ্ছিলাম, এখনো সেই দূরত্বই যাব, আগে একটা গতিবেগে যাচ্ছিলাম, এখন একটা অন্য গতিবেগে যাই, ঠিক আছে? তাহলে দূরত্ব যদি ফিক্স থাকে, মনে রাখবে গতিবেগ এবং সময় একে অপরের কি ব্যস্তানুপাতিক। গতিবেগ মানে হচ্ছে 1/সময়। জিনিসটা কিরকম, আমি দেখব গতিবেগের অনুপাত কত। তাহলে গতিবেগের অনুপাত কত দেওয়া ছিল, প্রথমে প্রথমে গতিবেগ কত ছিল 5, এখন গতিবেগ কত তার 3/5। তাহলে ধরো আগের আগের 3/5, মানে আগেরটাকে আমি নিচেরটা ধরবো, তাহলে আগে যদি 5 গতিবেগ থাকে, এখন 5-এর মধ্যে এখন যাচ্ছে 5-এর মধ্যে 3/5, তাহলে 3/5 যদি যাই 5-এ 5 কেটে যাবে, এখন গতিবেগ 3, অর্থাৎ গতিবেগ কমে গেছে। তাহলে গতিবেগ কমে গেলে স্বাভাবিকভাবে সময় বেশি লাগবে, তাহলে তখন সময় কত হয়ে যাবে, উল্টে যাবে। গতিবেগের অনুপাত যদি 5 থেকে 3 হয়, সময়ের অনুপাত হবে 3 থেকে 5। ওকে, তাহলে আগে সময় লাগছিল কত, না পৌঁছাতে কত দেরি লাগে, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আগে যদি 3 ইউনিট সময় লাগতো, এখন 5 ইউনিট সময় লাগে, তাহলে কত ইউনিট দেরি লাগছে, তাহলে দেরি লাগছে 2 ইউনিট। তাহলে এই 2 ইউনিট বনেই বলেছে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটকে আমি যদি ভেঙে নিই, 60 × 2 = 120, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে মোট 150 মিনিট। তাহলে 2 ইউনিট মানে যদি 150 মিনিট হয়, 2 ইউনিট মানে যদি 150 ইউনিট হয়, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে কত, 75 মিনিট, হ্যাঁ কি না? তাহলে বলেছে স্বাভাবিক গতিবেগ, এটা তো স্বাভাবিক, আগে যেটা ছিল সেটা স্বাভাবিক, এটা হচ্ছে পরে। হ্যাঁ, তাহলে আগে ছিল এটা স্বাভাবিক, এটা তাহলে স্বাভাবিকে গেলে কত সময় লাগতো, 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কত, 3 × 75, তাহলে কত হচ্ছে 225 মিনিট। 225কে 60 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা, এক্সট্রা কত 45, 100, মানে তুমি এইভাবে ভাগ করে দেখে নেবে। হ্যাঁ, এই 3 60 দিয়ে করলে, মানে সরি 60 দিয়ে করলে এখানে 3 হবে, 180, এক্সট্রা কত 45, তাহলে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগছে। কি করলাম, গতিবেগের অনুপাত 5-3, তাহলে সময়ের অনুপাত 3-5, তাহলে বেশি কত লাগছে, দেরি কত 2 ইউনিট, তাহলে 2 ইউনিট মানে যদি 150 হয়, 1 ইউনিট মানে 75, 3 ইউনিট মানে কত, সেটা আমরা বার করলাম অ্যাকচুয়ালি। ওকে, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমাকে জানিও। কোথায় জানাবে, আমাকে জানিও, তোমাদের কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব। আর ক্লাসগুলো কীরকম লাগছে সেটা একটু জানিও। ওকে, চলো। পরের কোশ্চেনটা কি বলেছে, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় করার সময় 20% এবং বিক্রি করার সময় 25% ওজন কম দিয়ে প্রতারণা করে। ঠিক আছে, 20% এবং 25% কম দিয়ে প্রতারণা করে, তাহলে তার মোট লাভের শতকরা হার কত? দেখো, এই কোশ্চেনটার উত্তর আমাদের স্টেটের যারা এক্সাম কন্ডাক্ট করে তারা একটা উত্তর নেয়, আবার সেন্ট্রালের পরীক্ষা দিতে গেলে তারা একটা উত্তর নেয়। এটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে করবো, তাকে একটা জিনিস বুঝতে হবে, কেনার সময় 20% এবং বেচার সময় 25% ওজন কম দিয়ে প্রতারণা করেছে। অনেকে বলবে তাহলে প্রথমে লাভ করেছে 20%, তারপরে লাভ করেছে 25%, অ্যান্সার হয়ে যাবে সাকসেসিভ করে দেবো আমরা। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা ভাবতে হবে এরকম করে, যখন কিনতে গেছি কি করেছি বলতো, যখন সে কিনতে গেছে, মানে সে যখন কিনতে গেছে 20% প্রতারণা করেছে, মানে কি সে 100 টাকা দিয়ে 120 টাকার জিনিস কিনে এনেছে, তাই না? আর যখন বেচছে, তখন 100 টাকার বদলে দিচ্ছে কত, 85। বোঝা গেল, ওই 75 দিচ্ছে কত, 75। কি বললাম, যখন কিনে আনছে তখন কুড়ি কুড়ি পার্সেন্ট প্রতারণা করেছে, মানে 100 টাকার বদলে 120 টাকার জিনিস সে নিয়ে এসছে। ঠিক আছে, আর যখন সে বেচছে তখন সে কি করেছে,
যদি ওজনে প্রচারণা করে আর কি। কারণ একজন 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 ব্যবসায়ী হুম দুভাবে প্রতারণা করতে পারে, একটা হচ্ছে ওজনের মাধ্যমে, একটা হচ্ছে টাকার মাধ্যমে। তাহলে যদি সে তার দাঁড়িপাল্লা ব্যবহার করতো, 100 গ্রাম নেওয়ার বদলে 120 গ্রাম নিয়ে এসছে, আর বিক্রি করার সময় 100 গ্রাম দেওয়ার বদলে 75 গ্রাম দিয়েছে, তাহলে তার আলটিমেটলি তার পকেট থেকে যাচ্ছে কত, 75 গ্রাম। সে জমিয়ে রেখেছে কত, 120 গ্রাম। তাহলে টোটাল তার কত লাভ হলো? তাহলে টোটাল লাভ হলো তার কত, 45 টাকা, তাই না? তার লাভ হলো কত, 45 টাকা। 75 টাকার জিনিস দিয়ে সে অ্যাকচুয়ালি সে কত পেয়েছে, তার ঘরে কতটা মাল এসছে, 120 গ্রাম মাল এসছে। তাহলে এই যে 45 গ্রাম, এটা তার রয়ে যাচ্ছে, তাহলে লাভ করছে সে 45 গ্রাম। কত গ্রাম, 75 গ্রামে। যেটুকু বেরিয়েছে সেটুকুর ওপর, কস্টের ওপর। ঠিক আছে, তাহলে ইন্টু 100%, এটাই হচ্ছে উত্তর। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, হ্যাঁ, 5 দিয়ে করলে 5 9 45, 5 15 75। ওকে, 3 দিয়ে করলে 3 তিরিখে 5 9 45, 5 15 75। 3 দিয়ে করলে 3 তিরিখে 3 5 15, 5 20 60। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 60%। তো যেখানে উত্তরটা 60% দেয়া রয়েছে বলে ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রালের এক্সামে নেয়, কিন্তু অনেক সময় স্টেটের এক্সামে হ্যাঁ এরকম উত্তর নেয় যে প্রথমে লাভ 20%, পরে লাভ 25%, ডাইরেক্ট এইভাবে করে দেয়। 20 প্লাস 25 প্লাস 20 গুণিত 25/100। ঠিক আছে, এখানে কত হচ্ছে 45 প্লাস, হ্যাঁ এখানে কত হচ্ছে 5। তাহলে অ্যান্সার করে দেয় 100, কত পার্সেন্ট, 50%। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে এটা ভাবতে হবে যে আমি নিয়ে এসছি কত, নিয়ে এসছি হচ্ছে 120, দিয়েছি কত, 75। আমি যেটা দিচ্ছি আমি যেটা দিচ্ছি সেটা অ্যাকচুয়ালি আমার কস্ট বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে আমার 75-এর উপরে লাভ হচ্ছে কত, 45। এইভাবে আমাকে ভাবতে হবে। ক্লিয়ার? পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, এ ও বি একটি কাজ সম্পূর্ণ করতে পারে 12 এবং 15 দিনে। তারা পর্যায়ক্রমে একদিন করে কাজটা করে। যদি এই কাজটা শুরু করে তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? এটা খুব সহজ অঙ্ক। সহজ অঙ্ক বলতে একটু বুদ্ধি করে কাজে লাগাতে হবে। এ একটা কাজ করছে 12 দিনে, বি একটা কাজ করছে 15 দিনে। আমি আবারও বলেছি এগুলো সব এলসিএম মেথডে করব, অর্থাৎ টোটাল কাজটা আমরা ধরে নেবো। মোট কাজ কটা, এমন একটা যেটা 12 এবং 15 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এদের লসাগু 60। তাহলে আমি দেখবো 12 দিনে যদি এ 60টা কাজ করে, একদিনে কটা কাজ করবে। এখানে একদিনের কাজটা কি বলে, এফিসিয়েন্সি। তাহলে একদিনে এ করে 5টা আর বি করে 4টে কাজ, হ্যাঁ কি না? তাহলে প্রথম দিন কাজটা এরা কি করবে, একদিন করলো এ, তারপরের দিনে করবে বি, তারপরে আবার করবে এ, তারপরে আবার করবে বি। এইভাবে কাজটা চলবে পর্যায়ক্রমে। ওকে, তাহলে প্রথম দিন যদি এ, তারপরের দিনে যদি বি করে, তাহলে প্রথম দিনে এ 5 ইউনিট করলো, তারপরের দিন বি 4 ইউনিট, তারপরে আবার পরের প্রথম দিনে 5 ইউনিট, তারপরে বি 4 ইউনিট। এইভাবে কাজটা চলছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি প্রত্যেক দুদিনে কাজ হচ্ছে 9 ইউনিট। প্রথম দুদিনে 9 ইউনিট, তারপরে দুদিনে 9 ইউনিট। তাহলে এরকম করে যদি চলতে থাকে প্রত্যেক দুদিনে 9 ইউনিট করে কাজ হবে। তাহলে আমি বলতে পারি 9 ইউনিট কাজ করার জন্য লাগবে 2 দিন, যদি এরকম করে কাজ করে। ঠিক আছে, কিন্তু মোট কত কাজ হয়েছে, 60 ইউনিট। তাহলে আমি 60-এর কাছাকাছি যাব কিভাবে, 9 ইউনিট 9 ইউনিট 9 ইউনিট করে পেরিয়ে যাব না। তাহলে 5 9 45, 6 9 54, তাহলে 6 বার 9 ইউনিট কাজ হলো। তাহলে 6 বার 2 দিন লাগলো। তাহলে মোট 54 ইউনিট কাজ হলো, হ্যাঁ কি না? দিয়ে 12 দিন সময় লাগলো। কিন্তু কোশ্চেন এখানেই শেষ হয়নি। এরপরে যদি আবার আমি 9 ইউনিট কাজ করি তাহলে 63 ইউনিট হয়ে যাবে। তাহলে পুরোটা আমি একবারে দিতে পারবো না। তাহলে আমি 54 ইউনিট কাজ হচ্ছে এ বি এ বি এ বি করে কাজ করেছে 6 বার। এরপরে আবার কার পালা পড়বে, এ এর পালা। তাহলে একে যদি ডাকি, এ সর্বাধিক কত ইউনিট কাজ করে, একদিনে 5 ইউনিট। তাহলে ও 5 ইউনিট করলো, হ্যাঁ, কতদিন সময় নিলে, একদিন। তাহলে এরপরে কি হয়ে গেল, 59 ইউনিট কাজ হলো। ঠিক আছে, কত দিনে, 13 দিনে। তাহলে আমার আর না করলেও হবে, আমি দেখতে পাচ্ছি 13 দিনে 59 ইউনিট কাজ হলো। তাহলে 13 দিনে তো হয়নি, 13 দিনের থেকে বেশি লাগবে। তাহলে এটা হবে উত্তর। ঠিক আছে, বা উত্তর ভুল হতে পারে, কিন্তু এই তিনটে হবে না, কারণ 13 দিনের থেকে বেশি লাগবে। 60 ইউনিট কাজ করার জন্য 13 দিনের থেকে বেশি লাগবে বাবু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে যদি আমি বি কে ডাকি, বি কি করবে, 1 ইউনিট কাজ করবে। যদিও কোশ্চেনটা একটু ভুল আছে। বি কি করবে, 1 ইউনিট কাজ করবে। তাহলে বি 1 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগে, তাহলে বি 4 ইউনিট কাজ করছে একদিনে। তাহলে 1 ইউনিট কাজ করবে কতদিনে, 1-এর 4 দিনে। ঠিক আছে, তাহলে এখানে 1-এর 4 দিন সময় নিয়ে
আরো 1 ইউনিট কাজ করছে, অর্থাৎ টোটাল 60 ইউনিট কাজ করতে হ্যাঁ সময় লাগবে 13 × 1 = 4 দিন। এটা হচ্ছে পারফেক্ট উত্তর। কিন্তু এখানে উত্তরটা নেই, কোশ্চেন ভুল আছে, বা এখানে 13 × 1 = 4 ছিল, টাইপিং মিস্টেক হয়েছে হয়তো। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, ভালো করে বুঝে করো। ঠিক আছে, 6 নং 54 ইউনিট কাজ হচ্ছে 12 দিনে, তারপরে একে ডাকলাম 5 ইউনিট করলো একদিনে, তারপরে 59 ইউনিট হলো, যে 1 ইউনিট ছিল তাকে আবার করতে হবে, তাহলে তার কতদিন সময় লাগবে? 4 ইউনিট করতে বিয়ের সময় লাগে একদিন, তাহলে 1 ইউনিট করতে 1 × 4 দিন। সিম্পল। ওকে, পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি নৌকা 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার, এটা 24 কিলোমিটার হবে, এবং স্রোতের অনুকূলে 28 কিলোমিটার যায়। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ভুল আছে, এই কোশ্চেনের ডাটাগুলো একটু বুঝতে পারছি না, ডাটাগুলো কি আছে, তবু আমি দেখছি চেষ্টা করে একটু একটু। একটি নৌকা 6 ঘন্টায় স্রোতের অনুকূলে 24 কিলোমিটার এবং প্রতিকূলে 24 কিলোমিটার, অনুকূলে 28 কিলোমিটার যায়, আবার 6 ঘন্টা 30 মিনিটে প্রতিকূলে 30 কিলোমিটার, অনুকূলে 30 কিলোমিটার এবং অনুকূলে 2 কিলোমিটার যায়। এটা ভুল আছে একটু, অনুকূলে সবসময় বেশি হবে। ঠিক আছে, আমি ডাটাগুলো পাচ্ছি না বলে এখন করাচ্ছি না, তো এটা এটা একটু থাক, কারণ এটা ভুল আছে। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনটা, একটি পাত্রে দুধে ও জলের অনুপাত 3:1, পাত্র থেকে মিশ্রণের 25% জল তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো, পাত্রে জলের দুধ ও জলের নতুন অনুপাত কি হবে? তাহলে পাত্রে দুধ আর জলের অনুপাত ছিল 3:1, পাত্র থেকে মিশ্রণের 25% তুলে নিয়েছে, দিয়ে সমপরিমাণ জল মিশিয়েছে, তাহলে পাত্রে দুধ আর জলের অনুপাত এখন কত সেটা জানতে চেয়েছে। তাহলে ভালো করে দেখো, মিল্ক আর ওয়াটার, ঠিক আছে, কত? 3:1 এই অনুপাতে ছিল। মিল্ক আর ওয়াটার কত অনুপাতে ছিল? 3:1 এই অনুপাতে ছিল। ওকে, তাহলে এই অনুপাতে থাকার পরে কি করেছে এখান থেকে, তাহলে টোটাল কত লিটার ছিল? 4 লিটার। তাহলে 4 লিটারের কত লিটার তুলেছে? 25%। তাহলে 4 লিটারের 25% মানে কত? 25/100 মানে 1/4, অর্থাৎ 1 লিটার তুলেছে। ঠিক আছে, তাহলে 1 লিটার তুলে এখন সমপরিমাণ কি হয়েছে? জল মেশাচ্ছে, তাই না? তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, কোনো যখন জিনিস তুলে মেশাবো, তাহলে যখন আমি তুলছি তখন দুটোই কমবে, তাই না? তাহলে যখন 1 লিটার তুলছি, তখন এই 1 লিটারটাও 3:1 অনুপাতে উঠেছে, অর্থাৎ দুধও কিছুটা কমবে এবং জলও কিছুটা কমবে। হ্যাঁ কি না? ক্লিয়ার? তারপরে আবার যখন আমি জল দিচ্ছি, তাহলে জলের পরিমাণটা বাড়বে। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাকে এই জিনিসটা এইভাবে ভাবতে হবে, আমি একটু বড় করে করব। ঠিক আছে, বড় করে, বা আমরা এইভাবে ভাববো যে আমরা একটাকে ধরছি 300 ছিল কি মিল্ক, আর ওয়াটার ছিল হচ্ছে 100, তাহলে টোটাল ছিল কত? 400। তাহলে 400-র মধ্যে কতটা তুলেছি? 25% অফ 400, তাহলে কত? 100 তুলেছি। ঠিক আছে, 100 তুলেছি। তাহলে 100 যদি চলে, 100 যদি তুলি, 100টা কোন অনুপাতে উঠবে? 3:1 অনুপাতে উঠবে। হ্যাঁ কি না? তাহলে 4 ভাগ মানে যদি 100 হয়, তাহলে 1 ভাগ মানে কত? 25, আর 3 ভাগ মানে 75। ভালো করে বুঝবে। তাহলে 100 লিটার যদি তুলি, তাহলে মিল্ক কমবে কত? 75, এবং ওয়াটার কমবে 25। কেন কমবে? কারণ এই 400-র 25% মানে কত? 100 লিটার তুলেছে, তাহলে 100 লিটারে মিল্ক কত আছে? কত আছে? 3/4 আছে। হ্যাঁ কিনা? 4 ভাগে 3 ভাগ আছে মিল্ক। আর 103-এর 100-তে 1/4 আছে কে? দুধ, তাই না? জল আছে, তাহলে কত? 25। তাহলে এত কমবে, দুটোই যখন তুলে নিচ্ছি দুটোই কমবে। ঠিক আছে, তাহলে কমলো, তাহলে হয়ে গেল কত? এখানে 225, আর এটা হয়ে যাচ্ছে 75। এটা হচ্ছে মিল্ক আর ওয়াটার হলো। এরপরে কি হয়েছে? জল দিয়েছি আমি। এরপরে কি হয়েছে? জল দিয়েছি। কত জল দিয়েছি? আমি জল দিয়েছি কত? হ্যাঁ, যতটা তুলেছিলাম, অর্থাৎ যে 100 লিটার তুলেছিলাম সেটা সমপরিমাণ আমি জল দিয়ে দিয়েছি, তাই না? তাহলে জল ওই 100 লিটার জল হিসাবে আমি যোগ করে দিলাম, তাহলে হয়ে গেছে এটা 225, আর এটা হয়ে গেছে 175। তাহলে আলটিমেটলি 25 দিয়ে কাটলে 9, আর এটা হচ্ছে 7। তাহলে 9:7 হচ্ছে অ্যান্সার। খুব ভালো প্রশ্ন, 9:7 হচ্ছে অ্যান্সার। তাহলে 9:7 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো পরেরটা। বলছে কোনো একটি মূলধনের ওপর নির্দিষ্ট সুদের হারে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ
এত টাকা, এবং তৃতীয় বছরে, 2 বছরও নয় কিন্তু, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ 480 টাকা, এবং তৃতীয় বছরে সুদ হচ্ছে 528 টাকা। তাহলে সুদের হার কত? তাহলে একটা সিম্পল জিনিস দেখো, কিন্তু 15 দাগের কোশ্চেনটা কি দিয়ে আছে, এ ও বি ব্যবসাতে 50,000 টাকা এবং 60,000 টাকা এমনভাবে বিনিয়োগ করে যাতে এ সক্রিয় অংশীদার হওয়ার জন্য মোট লাভের 12% বেতন হিসাবে পায় এবং বাকি লাভ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ হয়। এ বছরে 9200 টাকা পেলে তাদের মোট লাভ কত? তাহলে প্রথমে এই পার্সেন্টেজটাকে ভেঙে নিই। 12.5% মানে কত? 12.5% মনে রাখবে 1/8। কিভাবে? 12.5/100 করে কাটাকাটি করলেই পেয়ে যাবে 1/8। আচ্ছা, তারপরে মূলধনের অনুপাত, এ আর বি এর মূলধনের অনুপাত কত দেওয়া আছে? 50,000:60,000, মানে 5:6। অর্থাৎ টোটাল 11 টাকা হলে এ পাবে মূলধন থেকে 5 টাকা, বি পাবে 6 টাকা, মূলধনের অনুপাতে যদি ভাগ হয় আর কি। ওকে, তাহলে আমি টোটাল বেতনটা কত ধরবো? তাহলে টোটাল বেতনের 8 টাকা হলে 1 টাকা পাবে কে? কে পাবে? কে পাবে? বেতন হিসাবে এ পাবে। তাহলে আমি মোট বেতন ধরছি 8 টাকা। ঠিক আছে, মোট বেতন ধরে নিচ্ছি 8 একক। ঠিক আছে, তাহলে এ কত পায়? এ বেতনের দরুন পাচ্ছে 1 একক। ওকে, আর মূলধন থেকে, ঠিক আছে, বিনিয়োগের অনুপাত থেকে পাচ্ছে কত? বিনিয়োগের বিনিয়োগ অনুপাত থেকে এ কত পাবে? অনুপাত থেকে কত পাবে? তাহলে যে টাকা বাকি রইলো, অর্থাৎ যে 7 টাকা বাকি রইলো, ঠিক আছে, সেই 7 টাকার মধ্যে কত পাবে? ভালো করে বুঝো, সেই 7 টাকার মধ্যে এ পাবে কত? 5/11, 11 ভাগে 5 টাকা। 11 টাকায় যদি 5 টাকা পায়, যে 7 টাকা বাকি রইলো, 8 টাকা মোট বেতন ছিল, তার মধ্যে বা মোট লাভ ছিল, এখন তো লাভ, মোট লাভ ছিল 8 টাকা, বেতন হিসাবে পেয়েছে 1 টাকা এ, বাকি যে 7 টাকা সেটা ভাগ হচ্ছে। তাহলে 7 টাকার মধ্যে 5/11 মানে 35/11 এত একক পাচ্ছে বিনিয়োগ থেকে কে? এ। ঠিক আছে, তাহলে এ টোটাল কত টাকা পেল? এখানে পেলো 1 টাকা, এখানে পেলো 35/11 টাকা। তাহলে টোটাল পাচ্ছে 35/11 কত হচ্ছে? 46/11 একক পাচ্ছে। ব্যাস, তাহলে এ টোটাল পেয়েছে কত দেখতে পাচ্ছি? 9200 টাকা। অর্থাৎ 46/11 একক মানে যদি 9200 হয়, একটু কঠিন যদিও, তাহলে 1 একক মানে কত হয়ে যাবে? এত বাই 46/11, অর্থাৎ 9200 গুণিত 11/46। তাহলে 46 দুগুণে 92, এখানে পাচ্ছি 200। তাহলে আমাদের 8 একক মানে কত? তাহলে কত যাচ্ছে? 8 × 200 × 11, এটা হচ্ছে উত্তর। তাহলে 8 দুগুণে 1600 গুণিত 11, 1600 গুণিত 11 মানে কত যাচ্ছে? 17600, অর্থাৎ 17,600। অপশানের নেই, তো অপশানে না থাকলেও কিছু করার নেই, আমাদের প্রশ্ন কিন্তু একদম ঠিক করেছি, কিন্তু এখানে অপশান ভুল আছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? কেন 8 একক বার করলাম? কারণ মোট লাভ তো চেয়েছে, তাহলে মোট লাভ আমরা 8 একক ধরে নিয়েছিলাম, তার জন্য আমরা 8 এককের ভ্যালুটা বার করলাম। যে এককের ভ্যালু আসছে 2200, তাহলে 8 এককের ভ্যালু কত আসবে? 2200 গুণিত 8 এত, বা 8 × 200 গুণিত 11। ঠিক আছে, তো এই ছিল আমাদের 15টা কোশ্চেনের সিরিজ। তোমাদের জন্য একটা কোশ্চেন অফ দ্য ডে, এই কোশ্চেনটার উত্তর কিন্তু তোমরা আমাকে জানাবে তোমাদের কমেন্ট বক্সে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে।